শ্রদ্ধা ভালোবাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ, দারিদ্র্যের মাঝে সহায়তা বিতরণ, বাবার আদর্শে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না রিজভী, রাজনীতিবিদদের আচরণে সংযত ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াইয়ের আভাস এনসিপির, রাজপথ ও সংসদে জামাতের সঙ্গে থাকার পরিকল্পনা, ভোটকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চান নেতারা। সমুদ্র সীমা জয়ের 1 যুগ পর আশার আলো, গভীর সাগরের তেল গ্যাস পেতে দরপত্র আহ্বান পেট্রো বাংলার, উৎপাদন বন্টন নীতি হালনাগাদকে বিনিয়োগ বান্ধব বলছেন বিশ্লেষকরা। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা পিএসজির, প্যারিসের সমর্থকদের উল্লাস, পুলিশের সঙ্গে উত্তেজনা, গ্রেফতার বেশ কয়েকজন। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির পক্ষেও তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। শহীদ জিয়ার আদর্শে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। ইবুল আহসানের রিপোর্ট। শাহাদাত বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শেরেবাংলা নগরের ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। তাদের ভিড় ঠেলে শহীদ জিয়ার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে শহীদ রাষ্ট্রপতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান। দোয়া করা হয় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়। জিয়াউর রহমান বিএনপির প্রেরণা উল্লেখ করে দলের সিনিয়র নেতারা বলেন, প্রতিষ্ঠাতার আদর্শ থেকে সরে যায়নি বলেই জনগণের ভালোবাসা ও আস্থার নাম বিএনপি। 3.5 বছরের মধ্যে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছেন। যে বাংলাদেশে কে বলা হতো বটমলেস বাস্কেট, সেই বাংলাদেশ একটা সমৃদ্ধির দেশে পরিণত হয়। তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। সরকার প্রধানের আনুষ্ঠানিকতা শেষে শহীদ জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। দেশ গঠনে নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি 45তম শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে সহায়তা বিতরণের আয়োজনে এই আহ্বান জানান তিনি। সাংগঠনিকভাবে দলকে আরও সুসংগঠিত করতে দ্রুতই তৃণমূলের সঙ্গে আলোচনায় বসার কথাও জানান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া উদ্যান থেকে বের হয়ে সকাল 11টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় দুস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন। ধানমন্ডিতে সহায়তা সামগ্রী বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়া কথায় নয় কাজে বিশ্বাসী ছিলেন। তার দেখানো পথেই হাঁটতে চান তিনি। যতটুকু পারি, যে কয়জনকে পারি, অসহায় দুস্থ মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি। শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকীতে এটাই হোক আমাদের সেই প্রত্যাশা, এটাই হোক আমাদের সেই চাওয়া। বংশাল, ধলাইখাল সহ বিভিন্ন অনুষ্ঠানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদ সদস্য এবং দলের নেতারা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে রাষ্ট্রকে গঠন করতে হয়, দেশকে গঠন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছিলেন কিভাবে কঠোর
পরিশ্রম করতে হয়, যাতে করে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে একদিন গড়ে তুলতে পারি। এর আগে নয়াপল্টনে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনে নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিবারের মতন আজও চেষ্টা করেছি, এরকম অনেকগুলো জায়গায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষ যারা আছে, আমাদের যতটুকু আমাদের পক্ষে সম্ভব, যতজনের জন্য সম্ভব আমরা চেষ্টা করেছি। ঢাকা মহানগরের 16টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী, তাদের হাতে তুলে দেন সহায়তা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচারের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার চট্টগ্রামে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন। মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছে। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব। বর্তমান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সংসদের ভেতরে বাইরে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তরুণ রাজনীতিবিদদের আচরণে সংযত ও দায়িত্বশীল পরামর্শ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার। সমসাময়িক রাজনীতি নিয়ে সহকর্মী আফজাল হোসেনের সঙ্গে একান্ত আলাপচারিতায় কথা বলেছেন ক্ষমতাসীন দলের অন্যতম এই নেতা। এই নির্বাচনকে বর্জন করতে হবে। 4 দশকেরও বেশি রাজনীতির ময়দানে হাঁটছেন রুহুল কবির রিজভী। শৈশবে কখনো হতে চেয়েছিলেন ট্রেনের গার্ড, কখনো বিজ্ঞানী, আবার কখনো কবি সাহিত্যিক। বন্ধুদের আগ্রহে হয়েছেন রাজনীতিবিদ। লম্বা এই ক্যারিয়ারে 18 বার জেল খেটেছেন তিনি। অগণিতবার তাকে সহ্য করতে হয়েছে রিমান্ডে নির্যাতন। নানাভাবে নির্যাতন করতো, মানুষকেই ধরে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলো, করবে, ইন্টারোগেশন করবে, নিচে ফেলে রাখতো, কম্বল দিত, যে কম্বল ধুতোও না, তো ওইখানে পিঠ দিয়ে থাকতে হতো। একদিন 2 দিনেই পিঠের মধ্যে বিভিন্ন ধরনের ঘায়ে ভরে যেত আর কি। রিজভীর বেড়ে ওঠা সাফল্য, ব্যর্থতা সহ সমসাময়িক রাজনীতি নিয়ে তার সরকারি বাসভবনে সময় সংবাদের কথা হয় প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার সঙ্গে। আনন্দের একটা। রিজভী বলেন, তার রাজনৈতিক জীবনে পাওয়া না পাওয়া নিয়ে কোনো কষ্ট নেই। সাফল্যের দিকটাই বেশি, সবটাতেই আমাকে হতে হবে সেটা আমি কখনো ভাবিনি, সেটা আমি কখনো মনেও করি না। আমি যখন যেটা পেয়েছি আমি সেটাতেই সন্তুষ্ট থেকেছি, এবং এইটা নিয়ে মন খারাপ করা অথবা আরো 10 জনকে নিয়ে লবিং করা, গ্রুপিং করা, এই কাজ আমি কখনো করিনি। সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বললেও রাখছে না বলেও মনে করেন তিনি। কথাবার্তার অসঙ্গতি এবং উদ্ভট অসত্য অপপ্রচার, এটাতে মনে হয় যে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন তারা। তরুণদের মধ্যে যারা রাজনীতি করছেন তাদের আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তাদের বয়স অনুযায়ী বেশ পরিপক্ক কথাবার্তা তারা বলেন, কিন্তু অনেক সময় কখনো কখনো সীমানা অতিক্রম করে যায়। তো সেটা না করে বরং আরও বেশি তাদেরকে নিজেকে তৈরি করতে হবে এবং এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে হবে যাতে জাতির আস্থা, যেহেতু রাজনীতি করছে, আস্থাটা যেন তৈরি হয়। রিজভী মনে করেন, বর্তমান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। একেবারে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা, এবং কিভাবে করা হয়েছে তাদেরই লোকজন আজকে রাজসাক্ষী হয়ে অবলীলায় সেই কথাগুলো বলছেন। পৃথিবীতে ফ্যাসিস্টরা কিন্তু পুনরুজ্জীবন ঘটেনি, হয়তো অন্য ফর্মে, অন্য ইয়েতে, অন্য কথায় তাদের হয়তো কিছু কিছু ধিকি আসতে পারে, জ্বলতে পারে তাদের ইয়েটা, কিন্তু আবার সেই পূর্বের মতো একেবারে জ্বলে ওঠা, পূর্বের মতো একেবারে একই নিয়ে দম্ভ নিয়ে প্রত্যাবর্তন করার আমার মনে হয় কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কিশোর, তরুণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়তে চায় এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে নির্বাচনকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চায় দলটি।
একক নির্বাচন করলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামাতের সঙ্গে থাকার পক্ষে দলটির নেতারা। তবে একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফলের প্রশ্নে জোটের নেতাদের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করার কথা বলছেন এনসিপি নেতারা। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তা শেষে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনে 6 জন প্রার্থী বিজয়ী হয় দলটির। নির্বাচন পরবর্তী রাজনীতিতেও সংসদ এবং রাজপথে জামায়াতের সঙ্গে যুথবদ্ধ তরুণদের দল এনসিপি। তবে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুখোমুখি দুই দল, বিশেষত সামাজিক মাধ্যমে একে অপরকে বিদ্ধ করছেন সমালোচনায়। ঢাকা দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ বনাম সাদিক কায়েম জোরদার করেছে মুখোমুখি অবস্থানকে। এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে মাঠে নেমেছে জামায়াত প্রার্থীরাও। স্থানীয় সরকার নির্বাচনকে দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হিসেবে দেখছে এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে একক নির্বাচনের মাধ্যমে মাঠ পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্য দলটির। তবে একক নির্বাচন করতে চাইলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকতে চায় এনসিপি। আমরা এখন পর্যন্ত নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই, কারণ যেখানে একজন প্রার্থী নির্বাচন করে, প্রার্থী যদি পরাজিতও হয় তারপরে সেখানে একটা সাংগঠনিক ভিত্তি তৈরি হয়। মাঠ পর্যায়ে যখন আপনার নেতাকর্মীরা স্বাভাবিকভাবে মুখোমুখি অবস্থান থাকবে এবং সেটার প্রভাব জাতীয় পর্যায়ে হয়তো কিছুটা পড়তে পারে জোটের ক্ষেত্রে। বাংলাদেশের স্বার্থে একটা শক্তিশালী বিরোধী দলীয় জোট প্রয়োজন। সেই জায়গায় আমরা ওই বিরোধী দলীয় জোটের জায়গায় সংসদে একসাথে যে ফাংশন করার বিষয়টি, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলছেন, জোটবদ্ধ হলেও নির্বাচন করতে কারো মুখাপেক্ষী নয় এনসিপি। তবে বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফল করতে জোট নেতাদের সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি। এনসিপি আসলে কারো মুখাপেক্ষী না যে একেবারে জোটেই গিয়ে করতে হবে। তবে এটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে, যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় এবং আমরা দেখছি যে তারা যাদেরকে প্রার্থী করবে তাদেরকেই প্রশাসক হিসেবে বসিয়েছে, প্রশাসনিকভাবে এবং সার্বিকভাবে আরও বেশি শক্তিশালী রূপে নির্বাচনটা করতে যাচ্ছে। সেক্ষেত্রে এটা আমাদের জোটের বা সবার আসলে বিবেচনায় নিতে হবে যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে করলে একটা বেস্ট রেজাল্ট আসতে পারে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারা দেশে কমিটি বিস্তৃত করতে ছুটছেন এনসিপি নেতারা। অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখিও দেখা গেছে দলটির নেতাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই লড়বে জামাত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সময় সংবাদকে জানিয়েছেন, সিটি, পৌরসভা ও উপজেলা 3 পর্যায়ের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে 8টি সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী মনোনীত করা হয়েছে। প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানে অবদান সহ 6 বিষয়। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 30% বেশি ভোট পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। জনরায়ের পর জাতীয় সংসদে এখন প্রধান বিরোধী দল জামায়াত। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। তবে এবার দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। দিনক্ষণ চূড়ান্ত না হলেও গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে ব্যস্ত দলটি। ইতোমধ্যে 8টি সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে মনোনীত হয়েছে সম্ভাব্য প্রার্থী। দলের প্রার্থী মনোনয়ন করবে। কেমন হবে জামায়াতের প্রার্থী বাছাই প্রক্রিয়াটি, এসব নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। লোকালিটিতে এমন কোনো অপরাধ অপকর্মের ব্যাপারে তার একটা খারাপ পরিচিতি আছে, যা সংগঠন এবং তার ব্যক্তির আদর্শিক মর্যাদা ক্ষুণ্ণ করে। এমন কোনো ব্যক্তিকে আমরা প্রার্থী করব না। জামায়াতের এই শীর্ষ নেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে তারা। কোনো স্থানীয় নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করব না, এটাই আমাদের সংগঠনের সিদ্ধান্ত। স্থানীয় নির্বাচনে জামায়াত এককভাবে অংশ নিলেও রাজপথের আন্দোলনে থাকবে 11 দলীয় জোটের সঙ্গেই, এমনটাই মন্তব্য মিয়া গোলাম পরোয়ারের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে।
শিক্ষা কার্যক্রম শুরুর অপেক্ষায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় চলছে জবি বাছাইয়ের কাজ। শিক্ষার মানে কোনো ছাড় নয়, থাকবে না রাজনৈতিক হস্তক্ষেপ, বলছেন ফখরুল। কুমিল্লা জেলা পরিষদে রাজস্ব বরাদ্দের অর্থ নিয়ে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক। এনসিপির দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আবদুল্লার বিরুদ্ধে জেলা পরিষদ থেকে 25 কোটি টাকা নেয়ার অভিযোগ তুলেছেন প্রশাসক মোস্তাক মিয়া। তবে এই অভিযোগের বিষয়ে নিজেদের ব্যাখ্যা দিয়েছেন এনসিপির দুই শীর্ষ নেতা। শনিবার দুপুরে কুমিল্লার শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমন্বয়ের নামে লুটপাট করেছে বিভিন্ন জায়গায়। এতে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। তার অভিযোগ, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে কুমিল্লা জেলা পরিষদ থেকে 15 কোটি টাকা নিয়েছেন, আর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিয়েছেন 10 কোটি টাকা। জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আবদুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। এটা হলো যেটা তারা চেয়েছিল, যে বাংলাদেশ তারা একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু সেটা ছিল না, তাদের মধ্যে ছিল না। তবে এমন অভিযোগ তোলার কয়েক ঘন্টার মধ্যে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির দুই শীর্ষ নেতা। ফেসবুক লাইভে এসে টাকা নেওয়ার তথ্য ভিত্তিহীন বলে দাবি করেন আসিফ মাহমুদ। সারা দেশেই ঠিক একই প্রক্রিয়ায় আসলে সিদ্ধান্তগুলো হয়। যিনি জেলা পরিষদের দায়িত্বশীল থাকেন তার নেতৃত্বে একটা প্রতি মাসে মাসিক সভা হয়, এবং মাসিক সভায় সিদ্ধান্ত হয় যে বিশেষ বরাদ্দ কিংবা রাজস্ব খাতের বরাদ্দ কোন খাতে খরচ হবে। তো এটা ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ নিয়ে গেছেন। অন্যদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রশাসক মোস্তাক মিয়ার সঙ্গে ফোনালাপ পোস্ট করেন হাসনাত। রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা দেবী। না রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তানজিল হাসনাত, সময় সংবাদ। এর মৃত্যুর পর এবার সাংবাদিক পিটিয়ে আলোচনায় রাজধানীর 8 দিন হাসপাতাল। আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। বিকেলে হাসপাতালের উপরতলায় বেকারির সন্ধান পাওয়ার ঘটনায় ক্ষোভ ছাড়েন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বেকারি থেকে ক্ষতিকারক গ্যাস নির্গত হয়ে নবজাতকের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বিতর্কে জড়ানো রাজধানীর 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষ এবার মানমুখী সাংবাদিকদের ওপর। হাসপাতালের উপরতলায় বেকারির সন্ধান মেলার পর সাংবাদিকরা সেখানে ছবি নিতে গেলে পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তারক্ষীদের লেলিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় তাদের হাতে দেখা যায় ধারালো দেশীয় অস্ত্র। এতে হামলার শিকার হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। পরে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। অপেশাদার আচরণের পাশাপাশি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। এর আগে 8 দিন হাসপাতালে বেকারির খবরে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী, ছুটে আসেন গণমাধ্যম কর্মীরাও, তবে ভেতরে ঢুকতে দেয়া হয়নি তাদের। বের হয়ে মন্ত্রী জানান, বেকারি পুরোটাই চলছিল অনিয়মের মধ্য দিয়ে। জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ, মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। মন্ত্রী যাওয়ার পর হাসপাতালে প্রবেশ করেন পুলিশ ও র্যাব সদস্যরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে শনিবারও মারা গেছে আরও 8 শিশু। হাসপাতালে ভর্তি 1086 জন। সংক্রমণ ঠেকাতে লক্ষণ দেখা গেলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। জনসচেতনতার পাশাপাশি দিচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ।
ঈদযাত্রার ভিড়ে হামের সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকেরা। এর মধ্যে ঈদের পরদিন 138 জন ভর্তি হয়েছে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে, যা হামের সংক্রমণ শুরুর পর একদিনে হাসপাতালটিতে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি। চিকিৎসকেরা বলছেন, এখন একই পরিবারের অনেকেই আক্রান্ত হচ্ছে হামে, যা বাড়িয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ছাড়া হামের সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন। লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। ঈদের সময় সবাই তো ঘরে যাচ্ছে, নাইট রানে ঘরে ফিরছে, সেক্ষেত্রে আবার যখন ঈদটা শেষ আবার তো তারা ব্যাক করবে, এই যে অনেক ভিড় কিন্তু হবে, সেক্ষেত্রে কোনো বাচ্চা অসুস্থ থাকলে তাকে তার স্থানে রাখা উচিত, কারণ তাকে যখন মুভমেন্ট করাবো তখন কিন্তু আরও অনেকজন আক্রান্ত হবে, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বেশি থাকে যে আক্রান্তটা ছড়িয়ে পড়া। এছাড়া অনেক অভিভাবক এখনও টিকা নিয়ে বিভ্রান্তিতে ভুগছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথম ডোজ দেওয়ার পর কেউ কেউ আবার নির্ধারিত সময় টিকা না দেওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতি বছরে দেখা যাচ্ছে কিছু শিশু বাদ পড়ে যায়, মানে অনেক শিশু দিতে আসে না, হয়তো 2টা ডোজ, 9 মাসে একটা, 15 মাসে একটা। এই যে বুস্টার ডোজটা কিন্তু অনেকেই কিন্তু দেয়, সেটা 24 সালে 25 সালে কিন্তু দেখা গেছে। এবং আগে যদি বলি কোভিডের সময়, বিভিন্ন ধরনের আন্দোলনের সময় কিন্তু অনেকটা বাদ পড়া শিশু ছিল, সেই বাদ পড়া কমপঞ্চের মধ্যে একসময় কিন্তু বাদ পড়লো, সেটা 2026-এ কিন্তু এটা বেশি আপডেটটা করলো। শুধু টিকায় নয়, পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খাওয়ানোয় শিশুদের মধ্যে হাম সংক্রান্ত জটিলতা আর মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আর থাকছে রাতারগুল থেকে চা বাগান, জাফলং, সাদা পাথর। ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সিলেটের বিভিন্ন স্পটে। দর্শনার্থীর কাঙ্ক্ষিত উপস্থিতিতে খুশি ব্যবসায়ী। সমুদ্র সীমা জয়ের 1 যুগ পর সাগরে তেল গ্যাসের অনুসন্ধানে দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। উৎপাদন বন্টন নীতি বা পিএসসি অনুযায়ী কোনো ব্লকে সাফল্য পেলে সেখান থেকে জ্বালানি মিলতে পারে সর্বোচ্চ 30-35 বছর ধরে। বিশেষজ্ঞরা মনে করেন, আগের তুলনায় আকর্ষণীয় আর বিনিয়োগ বান্ধব হয়েছে এবারের উৎপাদন বন্টন নীতি। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। সুনীল জলরাশির তলে বিপুল সম্পদের হাতছানি। ভারত মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, তবুও শুরু হয়নি বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে জোরালো কার্যক্রম। 2024 সালের মার্চে দরপত্র আহ্বান করলে নথি সংগ্রহ করেছিল 7টি বহুজাতিক কোম্পানি। তবে সে বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ পর্যন্ত দরপত্র জমা দেয়নি কোনো প্রতিষ্ঠানই। সে অভিজ্ঞতা থেকে উৎপাদন বন্টন চুক্তি বা পিএসসি সংশোধন করে 2 বছর পর আবারও দরপত্র ডাকল পেট্রোবাংলা। জ্বালানি খাতের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা মনে করেন, এবারের পিএসসি বিদেশি কোম্পানিগুলোর জন্য তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয়, যেখানে থাকছে গ্যাসের দাম বাড়ানো, পাইপলাইন ট্যারিফ, শর্ত সাপেক্ষে রফতানির সুযোগ সহ বেশ কিছু নতুন সুবিধা। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও রাখবে ইতিবাচক ভূমিকা। ইন্টারিম গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট ছিল, বিদেশি বিনিয়োগকারীরা কোনোভাবে আস্থা পায় নাই। এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসেছে। তারপরে যেটা হচ্ছে, পিএসসিটা অনেক বিদেশি ইনভেস্টর বান্ধব করা হয়েছে, যেটাতে তারা আগ্রহ পাবে। বিডিং দিয়ে তো আর বসে থাকা যায় না। আমি মনে করি ইনফর্মালি বিভিন্ন কোম্পানির সাথে কথা বলা দরকার। এটা যথেষ্ট আকর্ষণীয় একটা চুক্তি। যে কোনো বিদেশি কোম্পানি যদি গ্যাস পায়, সেই প্রেক্ষিতে তাদের মুনাফা ভালো হবে এবং বাংলাদেশও লাভবান হবে। তবে সমুদ্র বক্ষ থেকে তেল গ্যাস পেরোতে হবে জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। দরপত্র জমার সময় 6 মাস, এরপর বিড মূল্যায়ন, আলোচনা ও চুক্তি সয়ে সময় লাগতে পারে বছর খানেক। আর অনুসন্ধান প্রক্রিয়া চলবে 6 থেকে 9 বছর। সাথে পাইপলাইন নির্মাণে লাগবে বছর 2। সব মিলিয়ে সাগরের সম্ভাবনা গড়ে তুলতে অপেক্ষায় থাকতে হবে প্রায় 1 দশক। প্রথমত তো তারা সার্ভে করবে, ড্রিলিংয়ের সিদ্ধান্ত নিবে, ড্রিলিং করবে, ড্রিলিং করে যদি না পায়, একটা ড্রিলিং না করলে পরবর্তীতে আরেকটা ড্রিলিং করবে। গ্যাস পাওয়ার পরেও এটাকে ডেভেলপ করতে যে সময় লাগবে, সব কিছু যদি ফেভারেবল হয়, 8-10 বছরের আগে গ্যাস অ্যাকচুয়ালি সরবরাহ আশা করা যায় না। এটা একটা দীর্ঘমেয়াদী জিনিস। আমাদের বে অফ বেঙ্গলটা অত শান্ত না, এখানে সব কাজ করার মধ্যে সক্ষমতার একটা ব্যাপার আছে। তা আশা করছি সরকার ওগুলো সব বুঝে দেখে তারপরে অ্যাওয়ার্ডগুলো করবে। পিএসসি অনুযায়ী সাগরে সাফল্য পেলে গ্যাস ক্ষেত্রে 25 বছর আর তেল ক্ষেত্রে 20 বছর ধরে চলবে বাণিজ্যিক উৎপাদন। সম্ভাবনা থাকলে তা বাড়ানো যাবে আরও 10 বছর।
ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও চলেছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। রাজধানীর বাইরেও পরিচ্ছন্নতায় তৎপর নগর কর্তৃপক্ষ। দুর্গন্ধ এড়াতে ছিটানো হয় ব্লিচিং পাউডার। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ সরেজমিনে পরিদর্শন করে অসন্তোষ প্রকাশের একদিনের মাথায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নড়েচড়ে বসেছে সিটি কর্পোরেশন। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে দেয়া হয় পশু কোরবানি, তবে তৎপর ছিল নগর কর্তৃপক্ষ। 6 গাড়ি থেকে 7 থেকে 8 গাড়ি করে আমরা বলা 2 দিন ধরে মারতাছি। তবে রাজধানীর বাইরের দৃশ্য একেবারেই আলাদা। 6000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করে চমক দেখিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের ঘোষণা দিয়ে কথা রেখেছে রংপুর সিটি কর্পোরেশন। গাজীপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার। এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রায় 800 পরিচ্ছন্নতা কর্মীর প্রচেষ্টায় অপসারণ হয় 150 টন বর্জ্য। খুলনার 31টি ওয়ার্ডে 772 জন পরিচ্ছন্নতা কর্মী, 82টি যানবাহন ও প্রায় 600 ভ্যানের মাধ্যমে কোরবানির বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়। এছাড়া বরিশালে 10টি ডাম্প ট্রাক ও 3টি হুইল লোডার দিয়ে দ্রুত বর্জ্য পরিবহন করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগরের উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গরুর হাটে টোকেনের নামে চাঁদাবাজি হলেও তা নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। শনিবার রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। গরু যেখানে বসে দাঁড়ায় থাকবে কেনা হবে, যেখান থেকে গরুকে যে জায়গায় দাঁড় করানো রাখা হবে সেই জায়গা নির্ধারণের জন্য আবার চাঁদা নেওয়া হয়েছে। হাসিলের জন্য তো নেওয়া হয়েছে। ডিএনসিসি 10,000 টন বর্জ্য যখন 3 দিন ধরে পচে গলে ডেঙ্গুর মহামারী তৈরি করে, তখন জনগণের ট্যাক্সের টাকায় কেনা ব্লিচিং পাউডারগুলো কোন গুদামে লুকিয়ে রাখা হয়েছে জাতি সেটা জানতে চায়। এবং অনতিবিলম্বে এই ব্যর্থ রাজনৈতিক প্রশাসকদেরকে সরিয়ে দিয়ে আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করুন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে নিয়োগ হয়েছে উপাচার্য। চলছে জমি বাছাই কার্যক্রম। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। এলজিআরডি মন্ত্রী বলেন, বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, চলবে না কোনো স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের প্রচারে ঠাকুরগাঁয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওয়াদা করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের 3 মাসের মাথায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে উত্তরের এই জেলায়। এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। দেশের 58তম পাবলিক বিশ্ববিদ্যালয়টিতে গেল 7 মে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসরাফিল শাহিনকে। সম্প্রতি নিজ নির্বাচনী এলাকায় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদরের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন। নির্ধারিত কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে জায়গা নিয়ে প্রস্তাব পাঠাবে বলে জানান তিনি। আমরা দেখলাম, আমাদের পছন্দের কথাটা আমাদের ডিসি আছে, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা এটাকে করবেন, তাদের প্রস্তাব দিবেন, আবার মিনিস্ট্রি সেটা নির্ধারণ করবে, এইভাবে করতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। শুধুমাত্র আমরা চাই যে উত্তর অঞ্চলের মানুষ না, এমনও দিন আসবে ইনশাল্লাহ যখন চট্টগ্রাম, বরিশাল এই অঞ্চলের মানুষগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে। আপনি যতই উন্নয়ন করেন না কেন, শিক্ষার মান যদি উন্নয়ন না হয় তাহলে এই সমস্ত উন্নয়নই হচ্ছে বৃথা। আর এটার জন্য অবশ্যই আমাদের এই বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা ভূমিকা রাখবে। আমরা এখন নিজে বলতে পারবো যে আমাদের নিজস্ব এলাকায় নিজস্ব একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য শুক্রবার জেলা সদরের তাঁতিপাড়ায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়। এলজিআরডি মন্ত্রী বলেন, বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, চলবে না স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আপনার নেপোটিজম, স্বজনপ্রীতি বা অন্য কিছু করার সুযোগ যেন সৃষ্টি না হয়। এখানে একদম বেছে বেছে সবচেয়ে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজে লোক দিতে হবে। এখানে
দাতব্য চিকিৎসালয় এটা। 2026-27 সেশন থেকেই ভর্তি কার্যক্রম শুরুর আশা উপাচার্যের। নির্বাচিত কয়েকটি বিষয় বা অনুষদের মধ্যে কয়েকটা বিষয় আমরা নির্বাচন করে 4টি হতে পারে, 6টি বিষয় হতে পারে, এই বিষয় দিয়ে আমরা এই 2026-27 সেশনে শুরু করতে চাই। 2023 সালের জুনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া আইনটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিল তৎকালীন সরকার। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সংস্কারের নামে লুটপাট হরিলুট বন্ধে কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহে শৈলকুপায় বিসিএস অফিসার্স ফোরামের শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। সরকারি বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির নামে দুর্নীতি বন্ধে অডিটের ব্যবস্থা করার কথাও জানান মন্ত্রী। এক একটা প্রজেক্ট টেন্ডার 3 বার 4 বার 5 বার 9 বার 13 বার পর্যন্ত এক্সটেন্ড করতে হয়েছে। 100 টাকার টেন্ডার, সেই টেন্ডার বাড়তে বাড়তে 1000 টাকা, 100 কোটি টাকার টেন্ডার বাড়তে বাড়তে 1000 কোটি টাকায় চলে গেছে। আমি প্রথমে মিটিংয়ে বলেছি, একদিন মিটিংয়ে, যে আমি এখানে পারচেজ কমিটির মিটিংয়ে বসেছি, আমি রাবার স্টাম্প মেম্বার হয়ে এখানে আসিনি। আপনি টেন্ডারে এক্সটেনশনের ফাইল নিয়ে আসবেন সচিব সাহেব, আর আমি সেটা সই করে দেবো। আই এম দ্য লাস্ট পারসন টু ডু দ্যাট। আমাকে আগে কনভিন্স করতে হবে। খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও 2 নাতির লাশ উদ্ধার করা হয়েছে। 3 জনকে শ্বাসরোধে হত্যা করে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত নারীর দ্বিতীয় স্বামী। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। দুই সন্তানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বাবা মাসুম। আমি 10 টাকা 20 টাকা দেবো। নানি বেবি তার 2 নাতিকে নিয়ে খুলনা নগরীর সোনারাঙ্গা কাঁচাবাজার সংলগ্ন দারুন আমান মহল্লার ভাড়া বাসার একটি কক্ষে থাকতেন। একই বাসার অন্য একটি কক্ষে তার মেয়ে মেরি দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকতেন। ঈদের দিন বিকেলের পর থেকে বেবি ও 2 শিশুকে আর দেখা যাচ্ছিল না। 2 দিন ধরে তাদের খোঁজ না পেয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে নানি বেবি ও নাতি 12 বছর বয়সী শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় 1 ঘন্টা তল্লাশি চালিয়ে ঘরের একটি ট্যাঙ্কের ভেতর থেকে নাতি 7 বছর বয়সী মোস্তাকিমের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। শিশু দুটির মা মেরি ও তার দ্বিতীয় স্বামী এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ প্রতিবেশীদের। আগে যে বাচ্চার বাপ যে দুটো আমাদের এলাকার সবাই আরো ভালোবাসে, সবাই তাকে বিয়ে করাইছে, কিন্তু এই কামটা গল্লি ওই করছে, ও বলে সন্ধ্যার সময় পলাই গেছে। মেলার থেকে আসার সময় একটা ছেলে বলতেছে অমুক করে মাইরে ফেলাইছে। আমরা ওই শুই নেই, আমরা ওইখান থেকে দৌড়িতে যাই। এই মেয়েটাই মানে হয়তো মাদকের সাথে কোনো সংযুক্ত আছে, যার কারণে এরকম একটা দুর্ঘটনা হয়েছে আমাদের নিজেদের এলাকায়। পুলিশ জানিয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা মেরিকে আটক করা হয়েছে। আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করতেছি, এটা একটা পারিবারিক কলহ। এখানে যে বাচ্চারা মারা গেছে 2টা শিশু আর নানি, আর যে বাচ্চা মারা গেছে মা হচ্ছে বর্তমান স্বামী নিয়ে থাকে, আর এই বাচ্চা 2টা হচ্ছে ওনার আগের স্বামীর। এই পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে ওনাদের ভিতরে কলহ চলতেছে। আমরা এখনো এটা হয়তো ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটা ঘটেছে। ঘটনার পর মেরির দ্বিতীয় স্বামী রফিক পলাতক রয়েছেন। তিনি পেশায় ট্রাক চালক। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার হয়েছে। এদিকে সুনামগঞ্জে হাওরে পিকনিকের নৌকা থেকে ডুবল যুবক। আর কুমিল্লার ডাকাতিয়ায় 18 ঘন্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। বেড়াতে এসে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ। শনিবার দুপুরে রাঙামাটিতে সদরের কান্দেরমুখ এলাকার হ্রদে বন্ধুর সঙ্গে গোসলে নামে নবজিৎ চাকমা। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধু স্থানীয়দের জানালে খোঁজাখুঁজি শুরু হয়। খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে প্রায় 5 ঘন্টা পর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সুনামগঞ্জের তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে প্রচণ্ড শব্দ করে মিউজিক সিস্টেম ডিজে গান বাজিয়ে পিকনিকের নৌকা ঘুরতে আসে। এ সময় এক যুবক নৌকা থেকে মাথা ঘুরিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারে স্থানীয়রা অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কুমিল্লার 14 গ্রামের ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার প্রায় 18 ঘন্টা পর কলেজ ছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাঁতরে ডাকাতিয়া নদী পার হওয়ার চেষ্টা চালায় শিহাব। হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যায়। মিরন আহমেদ, সময় সংবাদ। ঈদের ছুটিতে দেশের দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রে দেখা গেছে সরব উপস্থিতি। ব্যস্ত জীবনে ফেরার আগে বিনোদন কেন্দ্রে যেন মিলন মেলা। চিড়িয়াখানার সব ভিড় যেন ডোনাল্ড ট্রাম্পের খাঁচার সামনে। আর সাগরের নোনা জলে ভ্রমণ পিপাসুরা মেতে ওঠেন উল্লাসে। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, নেই কাজের দৌড়ঝাঁপ। এই সুযোগে পরিবার পরিজন বন্ধুবান্ধব মিলে রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঈদ আনন্দ উপভোগ করছেন অনেকেই। মিরপুরে জাতীয় চিড়িয়াখানা দিনভরই ছিল কানায় কানায় পূর্ণ। নানা প্রজাতির প্রাণীর পাশাপাশি এবারের বিশেষ আকর্ষণ আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে দর্শনার্থীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি, অজগর সাপ দেখেছি, বা ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য মেনলি আসা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসলে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো, বিশেষ করে তার চুল এবং তার মুখটা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো, কিন্তু তার মেজাজটা ডোনাল্ড ট্রাম্পের মতো না। এখানে আসলে বোঝা যায় মানুষ যে এখনো পশু পাখি প্রেমী আছে। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে নানান রকম রাইড আর ড্রিম হলিডে ওয়াটার পার্কে ঢেউয়ের তালে নেচে গিয়ে উল্লাস করেন দর্শনার্থীরা। মাম্মা পাপার সাথে এসেছি, খুব ভালো লাগছে। রোলার কোস্টারে উঠছি, এটা অনেক সুন্দর, খুব এনজয় করছি, এখনো খুব এনজয় করছি। এদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে দর্শনার্থীদের ঢল। গরম উপেক্ষা করে নোনা জলে সমুদ্র স্নান, খেলাধুলা আর ছবি তোলার আনন্দে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র সৈকতে ঘুরতে আসার আমেজটা একটু অন্যরকম। সাগর নীল জলরাশির মাঝে হারায় যেতে সবারই মন চায়। এই আনন্দ ব্যস্ত জীবনে ফেরার আগে নতুন উদ্যম ও শক্তি যোগাবে দর্শনার্থীদের। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ঈদের লম্বা ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ঢল নেমেছে পর্যটকের। বিনোদন কেন্দ্রগুলোতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দর্শনার্থীদের। কাঙ্ক্ষিত পর্যটক উপস্থিতিতে খুশি এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তারা। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। উজানের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ পানির সঙ্গে সাদা পাথরের সম্মিলন এ এক অপরূপ দৃশ্য। সাদা পাথর পর্যটন কেন্দ্রের এমন আবেগময় মুহূর্ত স্মৃতিতে ধরে রাখার জন্য জলকেলিতে মেতে উঠেছেন পর্যটকরা। ঢাকা থেকে এখানে এসেছি, এখানে প্রাকৃতিক পরিবেশটার জন্যই আমাদের আসলে মূল আশা। একদিনের সুখ পেতে হলে আমাদের সিলেটে আসা লাগবেই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিলেটের পর্যটন শিল্প। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ সব সময়ই পর্যটকদের আকর্ষণ করে। ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাদা পাথর, জাফলং, রাতারগুল, বিছনাকান্দি পর্যটন কেন্দ্র। সিলেট অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের জন্য সবুজে ঘেরা চা বাগানগুলো অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে চিহ্নিত হয়ে আসছে। দেখে অনেক এনজয় করলাম, খুব ভালো লাগছে পরিবেশটা। পর্যটকদের আগমনে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পরিবহন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা খুশি। পর্যটন 2-3 ধাপে আসাতে তাদের জন্য কমফোর্ট হচ্ছে এবং আমাদের যে রেশিও হোটেল বলেন, মোটেল বলেন বা ট্রান্সপোর্ট সবগুলোই কিন্তু মোটামুটি এবছর ভালো হচ্ছে। ঈদের ছুটি এবং ছুটি পরবর্তী সময় জুড়ে সিলেটে আসা পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টুরিস্ট পুলিশ থাকবে, জেলা পুলিশ থাকবে এবং আমাদের র্যাব সহ এখানে সীমান্তে বিজিবি যেখানে আছে সেখানে তারা তৎপর থাকবে। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা মোটামুটি আমাদের কনসার্ন সকল বাহিনী, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের দায়িত্বরত থাকবেন। পর্যটন এলাকায় যেগুলো মেট্রোপলিটন এলাকার বাইরে সিলেট জেলার মধ্যে, সেগুলোর জন্য সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, অনুকূল পরিবেশ পরিস্থিতির কারণে শুধু সিলেটে গত ঈদ উল ফিতরে 5 লাখেরও বেশি পর্যটক এসেছিলেন। ঈদ উল আজহার ছুটিতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস ও সন্ত্রাসী মুক্ত করতে বিশেষায়িত ডগ স্কোয়াড নামিয়েছে পুলিশ। দিনভর পুরো পাহাড়ি অঞ্চল ডগ স্কোয়াড দিয়ে চালানো হয়েছে সাঁড়াশি অভিযান।
আজ স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের জঙ্গল সলিমপুর পরিদর্শনের কথা রয়েছে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই পাহাড় থেকে ওই পাহাড়, পাকা রাস্তার পাশাপাশি এবড়ো থেবড়ো মাটির রাস্তা, ছিন্নমূল হয়ে আলীনগর এবং কাটা পাহাড় হয়ে পুরো সলিমপুর। এমনকি পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আস্তানায় হানা দিয়েছে পুলিশের বিশেষায়িত ডগ স্কোয়াড। গন্ধ শুকে চেষ্টা চলছে অস্ত্র শনাক্তের। শনিবার সারাদিন সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের সোয়াত সহ বিশেষ টিম। অবৈধ অস্ত্র খুঁজে পাওয়ার জন্য যে প্রশিক্ষণ দেওয়া দরকার বা আছে সেটা কিন্তু এই ডগদের আছে, এবং ওই জন্যই আমাদের নিয়ে আসা যেন অবৈধ অস্ত্রগুলো আমরা যে সাসপেক্টেড যে জায়গাগুলো আছে আমরা এখানে যাচ্ছি, গিয়ে আমরা সার্চ করতেছি। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে 9 মার্চ সন্ত্রাসীরা পালিয়ে গেছে বলা হলো। 24 মে মধ্যরাতে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দেয় সন্ত্রাসী গ্রুপগুলো। আর তাই এবার সেই সন্ত্রাসীদের কোনো ছাড় দিতে রাজি নয় পুলিশ প্রশাসন। অতিরিক্ত শক্তি নিয়ে জঙ্গল সলিমপুরে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এরপরে আরো কঠোর হব এবং তাদের যে স্বপ্ন ছিল তারা এই সাম্রাজ্য হারানোর সাম্রাজ্য ফেরত পাবে, সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি, আর কোনোদিন হবেও না। অবশ্য রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ সরকারের বেশ কজন শীর্ষ কর্মকর্তা জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসবেন। এই সময় সন্ত্রাসীরা যাতে কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য নেওয়া হয়েছে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা। রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসীদের ভিন্ন কোনো রাষ্ট্র নয়, বরঞ্চ এই জঙ্গল সলিমপুরে সন্ত্রাস ও সন্ত্রাসী মুক্ত করে আইনের শাসন কায়েম করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। সেই অনুযায়ী চলছে সাঁড়াশি অভিযান। চট্টগ্রামে জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ। 1.5 বছর আগেই শেষ হয়েছে নির্মাণ কাজ, কিন্তু এখনও চালু হয়নি সুনামগঞ্জের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHT। কোটি টাকার এই স্থাপনা পড়ে আছে অযত্নে, অবহেলায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘসূত্রতা আর আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম। হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এবাদুল হক রুজেল। স্বচ্ছ কাচে ঘেরা আধুনিক একাডেমিক ভবন, কিন্তু ভিতরে নেই কোনো ক্লাস, নেই শিক্ষার্থীদের কোলাহল। নীরব নিস্তব্ধ পুরো ক্যাম্পাস যেন বলে দিচ্ছে চিঠি চালাচালি আর জটিলতায় আটকে আছে জনগুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সুনামগঞ্জ শহরের আলীপাড়ায় নির্মিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি চালু হওয়ার কথা ছিল অনেক আগেই, অথচ হস্তান্তর জটিলতা আর জনবল সংকটে এখনো বন্ধ পড়ে আছে প্রতিষ্ঠানটি। যেখানে শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকার কথা, সেখানে ঘুরে বেড়ায় কুকুর বিড়াল। ভবনের বারান্দায় পড়ে আছে ধানের বস্তা। কোটি টাকার এই শিক্ষা প্রতিষ্ঠানের এমন চিত্র হতাশ করেছে স্থানীয়দের। এটা হলে কর্মসংস্থান বেড়ে যেত, বেকার কিছু কমতো। সবকিছু মিলে এই যে আমাদের ডায়াগনস্টিকের যে পরীক্ষাগুলো এগুলো হচ্ছে না, মানুষের অনেক সুবিধা থেকে দূরে থাকছে, শিক্ষার্থীরা পর্যাপ্ত শিখতে পারছে না। স্বাস্থ্য ব্যবস্থার সংকট কাটাতে এটা অতি দ্রুত চালু করা উচিত বলে আমি মনে করি। এটা যেভাবে বানানো হয়েছে এইভাবে মানুষের প্রত্যাশা দূরীভূত হয়েছে না। এই প্রতিষ্ঠানটি চালু না হওয়াতে, অর্থাৎ ছাত্রছাত্রী এখানে ভর্তি না হওয়াতে এখানে সুনামগঞ্জবাসীর অত্যন্ত ক্ষতি হয়ে যাচ্ছে। যদি এটা কার্যক্রম শুরু হয় তাহলে এই প্রত্যন্ত এলাকা সহ সারা বাংলাদেশের মানুষ উপকৃত হইতো, স্বাস্থ্যসেবা পাইত। IHT চালু হলে মেডিকেল টেকনোলজিস্ট তৈরির সুযোগ তৈরি হতো। রেডিওলজি, ফার্মেসি, ডেন্টাল ও ফিজিওথেরাপি সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারতেন শিক্ষার্থীরা। শুধু IHT নয়, পাশে নির্মিত নার্সিং ইনস্টিটিউটের অবস্থাও প্রায় একই। ভবন আছে, অবকাঠামো আছে, শুধু নেই কার্যক্রম। সিভিল সার্জন বলছেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখনও প্রতিষ্ঠানটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর করেনি। এই কারণে বারবার চিঠি দিয়েও কার্যক্রম চালু করা যাচ্ছে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এখানে যে এটা একটা অধ্যক্ষ থাকে প্রধান, এই পদে কোনো লোক নিয়োগ করেন নাই, অথবা অন্যান্য যে জনবল আছে সেই জনবল সেখানে সৃষ্টি হয় না এখনো পদ, যার কারণে এটা ওই অধিদপ্তরই এটা নিয়ন্ত্রণ করছেন। এখন পর্যন্ত ওনারা হয়তো রিসিভ না করলেও এই ঠিকাদারের তত্ত্বাবধানে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই বিষয়টা ওনারা দেখভাল করছেন। প্রায় 36 কোটি টাকা ব্যয় নির্মিত এই IHT ক্যাম্পাসে রয়েছে একাডেমিক ভবন, হোস্টেল, শিক্ষক ও স্টাফ কোয়ার্টার সহ 7টি ভবন। সময় সংবাদ, সুনামগঞ্জ। ভোরের সময় প্রবাসী, মৃত ব্যক্তি ও শারীরিক প্রতিবন্ধী, এই 3 ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিম দেবে মোবাইল অপারেটররা। বিটিআরসি বলছে, মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনরায় উত্তোলনে তার পাসপোর্ট ও ভিসার অনুলিপি
জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র লাগবে। আঙুলের ছাপ সমস্যার ক্ষেত্রে লাগবে জাতীয় পরিচয়পত্র ও মেডিকেল প্রত্যয়নপত্র। আর গ্রাহকের মৃত্যু হলে তার জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারীর পরিচয়পত্র দেখিয়ে সিমের মালিকানা হস্তান্তর করা যাবে। শুভ খানের রিপোর্ট। দেশে থাকতে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে ইমেইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করেন তৌহিদুর রহমান। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বাংলাদেশে সিম কার্ড অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েন। ইমেইল ওপেন করতে না পারায় ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তৌহিদ। বাধ্য হয়ে পাসপোর্টের কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে গ্রাহক সেবা কেন্দ্রে স্বজনদের পাঠান। তবে সিম তুলতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আমার এই দেশের ভিসার কপি, আমার যা যা ডকুমেন্টস দরকার আমি সব ডকুমেন্টস তাদেরকে দিয়েছি, কিন্তু তারপরেও তারা সিমটা কোনোভাবেই দিতে রাজি হয় না। তারা বলে যে আমাকে সরাসরি সেখানে থাকতে হবে, যেটা আসলে আমার পক্ষে পুরোপুরি অসম্ভব ছিল। গ্রাহকের মৃত্যুর পর তার নামে নিবন্ধিত সিম তুলতেও জটিলতায় পড়েন স্বজনরা। আবার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে আঙুলের ছাপ বায়োমেট্রিকে স্পষ্ট আসে না। বিটিআরসির তথ্য বলছে গত 1 বছরে 4 মুঠোফোন অপারেটরের এমন সব জটিলতার 88টি অনুরোধ অনুমোদন করেছে তারা। এর মধ্যে সিম রিপ্লেসমেন্ট 51টি, নতুন সিম নিবন্ধন 8টি, মালিকানা পরিবর্তন 29টি। যদি কেউ বিদেশে থাকে অথবা কেউ যদি মারা যায়, এরকম এই স্পেশাল ক্ষেত্রে প্রপার তাকে যাতে চিঠিপত্র থাকে যে একে দেওয়া হোক, এরকম অফকোর্স যদি থাকে আমরা এটা বিবেচনা করলে সবার জন্য একটু সুবিধা হবে। এ অবস্থায় 3 ধরনের বায়োমেট্রিক জটিলতার ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিম ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনঃ উত্তোলনের জন্য তার পাসপোর্ট, ভিসার অনুলিপি, কর্মসংস্থানের অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র লাগবে। আঙুলের ছাপের সমস্যার ক্ষেত্রে লাগবে এনআইডি ও মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্র। আর গ্রাহকের মৃত্যু হলে তার জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারীর পরিচয়পত্র দেখিয়ে সিমের মালিকানা হস্তান্তরের আবেদন করা যাবে। মোবাইল অপারেটররা বলছে নতুন সিদ্ধান্তে গ্রাহক ভোগান্তি কমবে। এই ধরনের অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো হয়তো বা আর একটু ডিসেন্ট্রালাইজ করে দিলে বা অপারেটরদের মাধ্যমে যদি এগুলো করা যায়, তাহলে আমাদের যে সাবস্ক্রাইবাররা আছে যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুব দ্রুত এবং সুনিশ্চিতভাবে তারা পাবে। বর্তমানে 18.5 কোটির বেশি সিম সংযোগধারীকে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকারের কাছেই দেশ নিরাপদ, আর অন্য কোনো দলের কাছে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, শহীদ জিয়ার আদর্শ আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা চাই যে বাংলাদেশে বহু দল থাকবে, বহু মত থাকবে এবং তাদের কথা বলার স্বাধীনতা থাকবে, কাজ করার স্বাধীনতা থাকবে। আসছে অর্থ বছরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ, যদিও তা পিছিয়ে দিতে জাতিসংঘে আবেদন করেছে ঢাকা। এমন প্রেক্ষাপটে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটে আলাদা রোডম্যাপ না থাকলে দেশের অর্থনীতি সংকটে পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা বলছেন এলডিসি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা। ইয়ানুস শিফাতের প্রতিবেদন। আগামী অর্থ বছরে বাজেট সাজাতে ব্যস্ত সরকার। ঢাকার আবেদন আমলে নিয়ে জাতিসংঘ আর সময় না পেছালে আগামী অর্থ বছরের প্রথমার্ধেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে কতটা গুরুত্ব পাচ্ছে এলডিসি উত্তরণের প্রস্তুতি, সে আলোচনা সমালোচনা বর্তমানে শিল্প, কৃষি, সেবা সব খাতে। আমরাও বিশ্বাস রাখি প্রাইভেট সেক্টর থেকে ইউএনসিডিপি এটা আমাদেরকে অ্যাপ্রুভ করবে। তো 3 বছরের মধ্যে আমাদের টাইম লাইনে যেই
সামনে এগিয়ে যাওয়াটা আমাদের সময় মতো করতে পারিনি, এটা আমাদেরকেও কিন্তু প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর মিলে কিন্তু এটা কাজ করে ফেলতে হবে। সক্ষমতা উন্নয়নের জন্য অনেক দেরি হয়ে গেছে আমাদের, এগুলো আরো 4-5 বছর আগে কাজ শুরু হওয়া উচিত ছিল, হয়নি। যে 13টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে বাজেট সাজাচ্ছে সরকার, সেখানে এখন পর্যন্ত নেই এলডিসি উত্তরণ। এমন দাবি করে রফতানি বাজারে শুল্ক সুবিধা হারানো সহ নতুন নতুন সব চ্যালেঞ্জ মোকাবেলায় আলাদা রোডম্যাপ রাখার দাবি ব্যবসায়ীদের। অনেকগুলো রেগুলেটরি রিফর্মের ব্যাপার আছে, অনেক কিছু চেঞ্জ করতে হবে আসলে, কিন্তু সেই চেঞ্জগুলো আমরা আসলে করতে পারিনি। সো যেটা করতে হবে, যদি এলডিসি গ্র্যাজুয়েশন নভেম্বর মাসে হোক বা না হোক, আমি মনে করি যে এই যে রেগুলেটরি রিফর্মগুলো এটা ইমিডিয়েটলি লঞ্চ করা উচিত। বাস্তবতা আমলে নিয়ে এলডিসি বাস্তবায়ন কৌশলে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই বাজেট থেকেই শুরু করতে হবে, এক বাজেটে হবে না, এগুলো একটা ধারাবাহিক কয়েক বছরের বিষয়। একেবারে সুনির্দিষ্ট কৌশল যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কি ধরনের সক্ষমতার অভাবে আমরা ভুগবো এবং সেই সক্ষমতার গ্যাপগুলো কি, সেগুলোর সক্ষমতা বাড়াতে কি লাগবে, সেগুলোর জন্য সরকারের ভূমিকা কি, প্রাইভেট সেক্টরের ভূমিকা কি, এই ধরনের খুব স্পষ্ট সুনির্দিষ্ট কৌশল আমি দেখিনি এখনো। এইখান থেকে যদি উত্তরণ করি তাহলে আমাদের যে প্রস্তুতিটার দরকার আছে সেই প্রস্তুতিটা বাস্তবায়নে আমরা পিছিয়ে আছি। সুতরাং আমার সেই কৌশলটা বাস্তবায়ন করার ক্ষেত্রে মনোযোগী হওয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এটাতে আমাদের পিছিয়ে দেওয়া হোক বা না হোক। 2024 সালে এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণের সুপারিশ করেছিল জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। তবে করোনার কারণে প্রস্তুতির জন্য 2 বছর সময় বাড়িয়ে দেয় সংস্থাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সিলেট থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান চালুর উদ্যোগে খুলতে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থার নতুন সম্ভাবনা। বর্তমানে সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকা কেন্দ্রিক রুটের উপর নির্ভরশীল যাত্রীরা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের যোগাযোগে আসবে নতুন গতি। সিলেট থেকে নুশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিনই দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের ব্যস্ততা। তবে চট্টগ্রাম কিংবা কক্সবাজার যেতে এখনও সিলেটবাসীকে নির্ভর করতে হয় ঢাকার সংযোগ ফ্লাইট বা দীর্ঘ সড়কপথের ওপর। এতে বাড়ছে সময় ও ভোগান্তি। সরাসরি ফ্লাইট চালু হলে কমে আসবে যাত্রা সময়, সহজ হবে যোগাযোগ। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের পর্যটন ও বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হয় আমাদের জন্য যাতায়াতের জন্য সুবিধা হবে। আমাদের লাগি সিলেটের লাগি অন্তত খুব ভালো এবং যাতায়াতের লাগি আপনার সুবিধা হবে। 2020 সালে সিলেট কক্সবাজার রুটে সপ্তাহে 2 দিন ফ্লাইট চালু হলেও যাত্রী সংকট সহ নানা কারণে তা বন্ধ হয়ে যায়। আর সিলেট চট্টগ্রাম রুটে এখনও নিয়মিত কোনো ফ্লাইট চালু হয়নি। সম্প্রতি সিলেট সফরে এসে 2টি রুটে ফ্লাইট চালুর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা হয়েছে, আমি অনুরোধ করেছি তাকে যে এয়ারক্রাফটের সহজলভ্যতা সাপেক্ষে যত দ্রুত সম্ভব সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজার লাইনটি বিমান চালু করার জন্য। তিনি আমাকে আশ্বস্ত করেছেন তার অগ্রাধিকার তালিকায় এটি থাকবে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন সরাসরি আকাশ যোগাযোগ চালু হলে সিলেট চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। বাড়বে অভ্যন্তরীণ পর্যটক ও অর্থনৈতিক কর্মকাণ্ড। আমাদের সাথে চিটাগাংয়ের যেটা একটা আপনারা জানেন একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল, সেইটা আস্তে আস্তে কিন্তু যোগাযোগের জন্য আমরা অনেকটা পিছিয়ে গেছি, সেইটা আবার পুনরুদ্ধার হবে বলে আমার বিশ্বাস। আমরা আশা করি ঢাকা থেকে যে সকল পর্যটক কক্সবাজারে যাবেন তারা আবার সিলেট ভ্রমণের জন্য সহজ হিসাবে বিমানের ভ্রমণ করবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে নতুন 2টি রুটে ফ্লাইট পরিচালনায় তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আমাদের কোনো বাধ্যবাধকতা কথা নাই, আমরা অলওয়েজ সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত, এইটাই হচ্ছে আমাদের কথা। বাদ বাকিটুকু এয়ারলাইন্সে, যেহেতু তারা হ্যান্ডেলিং করে কোন রুটে তাদের লাভ হবে কোন রুটে হবে না সেটা তারা ডিসিশন নেবে। বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়াও যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। সিলেট থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে, এমনটাই মনে করছেন সিলেটবাসী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপু বণিক, সময় সংবাদ। কোরবানি নিয়ে জামায়াত এনসিপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রাশেদ খান। শনিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি অভিযোগ করে বলেন জামায়াত এনসিপি মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জামাত এনসিপির নেতারা তারা কি তাহলে জান্নাতের টাকায় এত গরু ছাগল কোরবানি দিয়েছে? বিএনপির নেতৃবৃন্দ কোরবানি দিলে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছে, মানুষের মনে সন্দেহ তৈরি করছে। কোরবানি নিয়েও জামাত ইসলাম এনসিপি রাজনীতি করছে, ধিক্কার জানাই।